তুই বরং মরেই যা, এমনিতেও আজই তোর জীবনের শেষ রাত। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ গর্জে উঠল, হাতের ফোন শক্ত করে ধরে আবারও উচ্চস্বরে বলল, আজকর সম করছি কবির। আমাকে বিরক্ত করার মাসুল, করাই গণ্ডায় কালকেই দিতে হবে তোকে। উদ্ধৃতি চিহ্ন। কবির হতবাক, স্যারের রেগে যাওয়ার ইঙ্গিত বুঝেই ভয় হালকা ঢোক গিলল। মিনমিনে স্বরে বলল, স্যার, রেগে যাচ্ছেন কেন? প্রমুখ দাঁতে দাঁত চেপে আবারও ধমকে উঠে বলল, আমার সুখ কি তোর সহ্য হয় না? এত রাতে কল করেছি সাজগুবি গল্প শোনাতে? সাতারা চিহ্ন লা, কত বছর পর বউ একটু কাছে টেনেছে, এটাও তোর সহ্য হলো না? ঠিক তুই ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লাগলি। আজ যদি রোমান্সের 12টা বাজে তবে আমিও তোকে সারাজীবন দেবদাসের মতো বউ ছাড়া করার পথ বের করব। উদ্ধৃতি চিহ্ন। কবির থতমত খায়, আমতা আমতা করে আয়াতুল কুরসি পাঠ করছে। প্রমুখ রাগে ফোসফোস করে কলকে তারা চিহ্নটে দেয়। বারান্দার সোফায় ধপ করে বসে দুহাতে মাথার চোখ টেনে চিৎকার করে উঠল। সিরাত ভয়ে শিউরে ওঠে, বুকের ভেতরের যন্ত্রটা অবর্ত ধুকপুক করছে, একটু আগে কি থেকে কি হচ্ছিল। ভাগ্যি সাহা তারা চিহ্ন মুখ কবির ঠিক সময় কল করল। যদিও এবার ভয় হচ্ছে, প্রমুখ যে ধাঁচের লোক, সত্যি সত্যি যদি কবিরকে কাল উপরে পাঠিয়ে দেয়, বেচারা বউ ছাড়া থাকবে কিভাবে? মুহূর্তেই হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক মিনিট বাদেই প্রমুখ মুখে মৃদু হাসি নিয়ে বিছানায় বসল। সিরাত চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে। প্রমুখ আস্তে আস্তে সিরাতের উপরে ভর দিল, তার দুই হাত সিরাতের মাথার দুপাশে দেওয়া। দেখে মনে হবে একজন আরেকজনের উপর শুয়ে আছে। প্রমুখের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের মুখে। ধুরু ধুরু বুক নিয়ে আস্তে করে চোখ খুলতেই সিরাত ভরকে যায়। চোখ বড় বড় করে বলল, আপনি এখানে কি করছেন? সরুন বলছি। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ এবার নাকে নাক ঠেকিয়ে জোরে শ্বাস ফেলে। সিরাতের অবস্থা বেঘাতিক, সে পারছে না ঠিকঠাক নিঃশ্বাস নিতে। মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে মতারা চিহ্নরে যাবে সে। প্রমুখ এক হাতে সিরাতের গাল স্লাইড করতে করতে বলল, কাছে টেনে দূরে সরিয়ে দিচ্ছ কেন? সিরাত ভয়ে দুই হাত দিয়ে প্রমুখের বুকের পাটায় ধাক্কা দেয়। প্রমুখ এবার দুষ্টু হেসে সিরাতের কানের লতিতে ঠোঁট ছুঁয়ে ফিসফিস করে বলল, চলো কন্টিনিউ করি। উদ্ধৃতি চিহ্ন। সিরাত ভয়ে শিউরে ওঠে, কেমন গলা থেকে একটি শব্দও বের হচ্ছে না। আজ বোধ হয় মরেই যাবে। তার আগে এই লোককে সরাতে হবে। হঠাৎ মস্তিষ্ক হালকা বুদ্ধি আসে, সে চোখ অস্বাভাবিক বড় করে কম্পিত কণ্ঠে বলল, আগে সরুন, আমাকে ওয়াশরুমে যেতে দিন। খুব চাপ দিয়েছে, হয়তো এখানেই হিসু করে দিব। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ কপালের চামড়ায় ভাঁজ ফেলল। অতঃপর অধর বাকিয়ে হেসে বলল, পালাতে চাইছ? পালাবো কেন? আর পালিয়ে কতদূরই বাজাব? উদ্ধৃতি চিহ্ন। তা ঠিক, সত্যি ওয়াশরুম পেয়েছে? সিরাত আর নিতে পারছে না প্রমুখের এত কাছে আসা। কথা বলার সময় প্রমুখের নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসছে। সারা দেহের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। শিরশির করছে পায়ের তালু। সে উপায় না পেয়ে কাদো কাদো কণ্ঠে বলল, সত্যি বলছি, আমি আর পারছি না, মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ তৎক্ষণাৎ ছেড়ে দেয় তাকে। এক সেকেন্ডে নিজের বালিশে চলে আসে। সিরাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুকের বাপাশে হাত রেখে অবর্ত বড় বড় শ্বাস নিয়ে উঠে বসল। চোখ বন্ধ করে জামার ওড়না খামচে ধরল। প্রমুখ কপাল কুঁচকে বলল, যাচ্ছ না কেন? যা যাচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। গলা জড়িয়ে আসছিল তার, কোনো মতে বলেই দৌড়ে পালালো ওয়াশরুমে। ভাগ্যিস বুদ্ধি করে বলেছিল, নয়তো কি হতো আজ? এই প্রমুখ এত ভয়ঙ্কর কেন? এর থেকে রাগী প্রমুখ ঢের ভালো ছিল। আয়নার তাকিয়ে অবর্ত পানি ছেটালো মুখে। এখনও আতনা কাঁপছে তার। মুখ মুছে দুহাত দিয়ে মুখ ডেকে আল্লাহ আল্লাহ করতে থাকে। আন্ডারস্কোর। ফজরের আজানের শব্দে চট করেই ঘুম ভাঙল সিরাতের। চোখ খুলেই ওপাশ ঘুরতেই ধপ করে পড়ল মেঝেতে। ও মা গো বলে চিৎকার করতেই মুহূর্তেই সমস্ত ঘুম উবে গেল তার। আশপাশ লক্ষ্য করে বুঝতে পারল, খাট থেকে নয় বরং বেলকনির সোফা থেকে পড়ে গিয়েছে সে। এরপর স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে বসল সোফায়। মস্তিষ্ক সচল করে মনে করতে লাগল রাতের সেই ভয়ঙ্কর কাহিনীর কথা। সিরাত ওয়াশরুমে গিয়ে প্ল্যান করে আজ সারারাত সে এখানেই কাটিয়ে দিবে। নয়তো বাঘের গুহা থেকে সশরীরে বের হতে পারবে না। যেই ভাবা সেই কাজ। পাক্কা 30 মিনিট পায়চারি করার মাঝে সে হঠাৎ ভাবল,
খবিস ব্যাটা একবারও দরজায় নক করল না। লোকটা করছে কি, মনে মনে ভাবতে লাগল আরও কিছু সময়ে। ততক্ষণে রাত বাজতে চলল 2টা। নেহাত প্রমুখ শুয়ার সময় বলেছিল, আজ তার ঘুম পাচ্ছে। এই কথা তৎক্ষণাৎ মনে পড়ল সিরাতের। অমনি তার চোখ দুটি চিকচিক করে উঠে, ঠোঁটে দেখা গেল হাসির রেখা। খুশিতে 2 হাত দুদিকে দিয়ে বলল, ইয়েস, এই সুযোগ। এরপর আস্তে আস্তে দরজা খুলে মাথা বাইরে দিয়ে হালকা উকি দিল। না, জেগে নেই প্রমুখ। হয়তো অপেক্ষা করতে করতে ঘুমিয়ে কাদা। এই সুযোগে ধীরে পায়ে বিছানার কাছে গিয়ে ঝুঁকল প্রমুখের মুখের কাছে, ড্যাব ড্যাব করে কতক্ষণ তাকিয়ে রইল। রতারা চিহ্ন তলাব বেহা ঠোঁট জোড়ার দিকে নজর দিয়ে সিরাত ঢোক গিলল। এরপর চোখ বন্ধ করে হাত নাড়ল প্রমুখের মুখের সামনে। পরীক্ষা করল, সত্যি ঘুমিয়েছে কিনা। হ্যাঁ, সত্যি সে ঘুমিয়ে গেছে। স্বস্তি পেয়ে পা টিপে টিপে তার বালিশে মাথা রাখল। ঘুম আসছে না। প্রায় 10 মিনিট পর চোখ বন্ধ করতেই চট করেই মনে পড়ল, এই বাঘের সাথে আজ ঘুমানো রিস্ক। পাশ ফিরে একবার নজর দিয়েই দৌড়ে চলে যায় বেকনিতে। সেখানে আধা ঘণ্টা মুচড়া মুচড়ি করেই ঘুমে তলিয়ে যায়। আন্ডারস্কোর। সিরাত সোফা থেকে উঠে পড়ল। এখন আর তার ঘুম আসবে না, বড় বাঁচা বেঁচে গেল। কোথায় সে অপেক্ষায় ছিল, অতীতের কথা শুনবে, আর ওই লোক উল্টো বুঝে তার ধৈর্যের 12টা বাজিয়ে দিল। তপ্তশ্বাস ফেলে বিড়বিড় করল, শয়তারা চিহ্ন তানটাকে খ্যাপিয়ে দেওয়াই আমার জীবনের বড় ভুল। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই হতাশ হয়ে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে একা একাই বলল, আজ তোর জন্যই বড় বাঁচা বেঁচে গেলাম। এরপর গেল কিচেনে। এ বাসায় আসার পর কোনোদিনও মনের ভুলেও কিচেন তো দূর, অন্যস্কল রুমেও আসেনি। তাই ভাবল, সকালের স্নিগ্ধ বাতাসে নিজেকে বিলিয়ে দিবে। সেই কথা মতোই 1 কাপ চা নিয়ে ছাদে চলে গেল। আন্ডারস্কোর। জুলেখা উঠে, প্রতিদিনের মতো 2 জন সার্ভেন্টের সাথে হালকা নাস্তা বানাল। আজ স্কুলে প্রাইভেট আছে তার। কথা অনুযায়ী বিকেলের দিকেই মায়ের সেই মাটির ছোট ঘরটার উদ্দেশ্যে রওনা হবে সে। মনটা আজ বড্ড ফুরফুরে। নাস্তা বানানোর মাঝেই সিরাত নিচে আসল। জুলেখার দিকে একবার তাকিয়ে রুমে চলে যায়। প্রমুখ ঘুম থেকে উঠল 11টার একটু আগে। এতক্ষণ সিরাত পুরো ফ্ল্যাট ঘুরে ঘুরে দেখেছে। ঘুমের ঘোরেই প্রমুখ আষ্টেপৃষ্ঠে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, সিরাত, তোমার শরীর হঠাৎ কোলবালিশের মতো শক্ত কেন? এরপর আরও শক্ত করে 2 পা দিয়ে পেঁচিয়ে জড়িয়ে ধরে কোলবালিশে হঠাৎ চুমু খায়। তৎক্ষণাৎ কপাল কুঁচকে গেল। চট করে চোখ খুলেই ভর্গে যাওয়া কণ্ঠে চিৎকার দিয়ে উঠল, সিরাত, ছি, এ কি করলাম আমি? শেষে কিনা বউ বাদে কোলবালিশকে চুমু খেলাম। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ দ্রুত উঠে গায়ের টি-শার্ট ঠিকঠাক করে ফ্রেশ হয়। মনে পড়ল রাতের সমস্ত ঘটনা। ইস, সিরাত ওয়াশরুমে যাওয়ার পর কিভাবে যেন সে ঘুমিয়ে গেল। আহারে, মেয়েটা হয়তো অভিমান করেছে। হতাশার নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুমে আসল। ভেবেছিল সিরাত এখানে। না পেয়ে কপাল কিঞ্চিত করে গম্ভীর কণ্ঠে ডাকল, সিরাত, কোথায় তুমি? কোনো উত্তর নেই। প্রমুখ ফের ডাকার মাঝেই দেয়াল ঘড়ি জানান দিল 11টা বেজে গেছে। সেদিকে তাকিয়ে থমকে গেল। এক্ষুনি বের হতে হবে, তাছাড়া ওই কবিরের সাথে বোঝাপড়া আছে তার। চটপট একটি কলা, জুস আর পরোটা খেয়েই উঠে পড়ল। তৎক্ষণাৎ সিরাত আসলো সেখানে। প্রমুখকে দেখে আজ কেমন মনে মনে লজ্জা পাচ্ছে সে। প্রমুখ সিরাতের দিকে তাকিয়ে হঠাৎ চোখ টিপমে তারা চিহ্ন রেই চমৎকার করে হাসল। তার প্রতি উত্তরে সিরাত লজ্জায় মুখ বাঁকায়। প্রমুখের তারা থাকায় দ্রুত রেডি হতে চলে যায়। সেখানে সিরাত পেছনে থেকে আমতা আমতা করে বলল, আমি ভার্সিটি যেতে চাচ্ছি। সামনে ইনকোর্স, তারপর টেস্ট। উদ্ধৃতি চিহ্ন। যাও, না করেছি কখনো? আমার বই খাতা মায়ের কাছে। সেখানে যেতে হবে। পাশের টেবিলের ড্রয়ারেই সবকিছু রাখা আছে দেখো। উদ্ধৃতি চিহ্ন। সিরাত ভ্রু কিঞ্চিত করে টেবিলের ড্রয়ার খুলতেই দেখল সমস্ত বই গুছিয়ে রাখা। মুহূর্তেই চোখ বড় করে প্রমুখকে বলল, কখন এনেছেন এগুলো? প্রমুখ পারফিউম মেখে হাতে ঘড়ি পরে বেরিয়ে যেতে যেতে বলল, গাড়ি নিচেই আছে, সময় মতো চলে এসো। বেশি চালাকি করলে ঠ্যাং ভেঙে ঝুলিয়ে রাখব। উদ্ধৃতি চিহ্ন। আন্ডারস্কোর। বসো, এই বিল্ডিংয়েই মহিলাটিকে ঢুকতে দেখেছিলাম। লোকটি গাড়ির গ্লাস নামিয়ে কালো চশমার ভেতর থেকেই তাকিয়ে রইল সামনের বিল্ডিংয়ের দিকে। এই বাসা তার অচেনা নয়। আজ থেকে কত মাস এখানে এসেছে সে। শুধু ভেতরেই যাওয়া হয়নি। শার্টের হাতা গুটিয়ে বলল, 9তলা ফ্ল্যাটে কোন ফ্লোরে থাকে, খোঁজ নিয়েছিস? জি।
দারোয়ানকে টাকা খাইয়ে সব শিখিয়ে দিয়েছিলাম। উদ্ধৃতি চিহ্ন। লোকটি হঠাৎ রাগান্বিত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, এত কৈফিয়ত জানতে চেয়েছি, আসল কথা বল। ননসেন্স। উদ্ধৃতি চিহ্ন। লোকটি ভয়ে চুপসে গিয়ে উত্তর দিল, দ্বিতীয় তলায় থাকে বসো। জানেন, অনেকবার ভেতরে যেতে চেয়েছি, কিন্তু ওই প্রমুখের দলবল সব বাসার চারপাশে দখল করে বসে থাকত। সন্দেহজনক একটি লোককেও ভেতরে যেতে দিত না। আজ 3 দিন ধরে তারা যেন কোথায় গেছে, দেখছি না। এই সুযোগে সকল খবর জোগাড় করেছি। চোখ থেকে কালো সানগ্লাস খুলে একটু ভাবুক হয়ে বলল, থাকবেই তো, এই বিল্ডিংয়ে যে তার শাশুড়ি আম্মাও থাকে। দুঃখ শুধু একটাই, জানতে পারিনি তিনি কয় তলায় থাকে। খুবই কষ্টজনক, শত্রুর শাশুড়ি হলেও তাকে আমি খুব সম্মান করি। একবার যদি সেই মমতাময়ী মুখটা দর্শন করতে পারতাম। হতাশার শ্বাস ফেলে সে স্থির নয়নে তাকিয়ে রইল সামনের অর্ধ খসে পড়া বিল্ডিংটির দিকে। অতঃপর সামনের ছেলেটিকে বলল, মুহিত। মহিলাটিকে ছোট্ট করে বুঝাতে হবে, ওই দিন ওখানে গিয়ে বড্ড বেশি ভুল করে ফেলেছে। সেটা ইচ্ছে করেই হোক কিংবা অনিচ্ছে। আন্ডারস্কোর। সিরাত দীর্ঘ 4টি মাস পর চিরচেনা ভার্সিটির সামনে এসে আবেগে কেঁদেই ফেলল। নাক টেনে কাঁদতে শুরু করল সিরাত। আজ ঠিক কতদিন পর ভার্সিটির মুখ দেখতে পেল সে। খুশিতে চোখের পানি মুছে ব্যাগ কাঁধে ঝুলিয়েই ক্লাসের উদ্দেশ্যে গেল। ক্লাসের ভিতর যেতেই অনেকে এক আকাশ বিস্ময় নিয়ে অবাক চোখে তাকিয়ে রইল তার দিকে। সিরাত কিছুটা অপ্রস্তুত হয়ে ভেতরে গিয়ে একটি বেঞ্চে বসল। এই ভার্সিটির কেউই জানে না সিরাতের কার সাথে বিয়ে হয়েছে, শুধু জানে হঠাৎ করেই সিরাতের বিয়ে হয়ে যায়। এটাও অবশ্য অ্যাসাইনমেন্ট এক্সামে অনুপস্থিত হওয়ার ফলে সায়রা জানিয়েছিল প্রিন্সিপালকে। তারপরের দিনই প্রিন্সিপাল তাইমা খানমকে ডেকে পাঠায়। সায়রা বুদ্ধি করে, সকালেই তাইমা খানমকে সমস্ত কথা শিখিয়ে দেয়। এটাও বলে, প্রমুখের সাথে যে বিয়ে হয়েছে এই কথা লুকাতে। তাইমাও প্রিন্সিপালের সাথে কথা বলে সিরাতের জন্য সময় চায়। আশ্বাস দেয়, ফাইনাল পরীক্ষায় সে উপস্থিত থাকবে। এতে প্রিন্সিপাল সন্তুষ্ট হল। যদিও সিরাত কখনো অনুপস্থিত, পরীক্ষায় খারাপ করা এসবের মধ্যে ছিল না, তাই আর তাইমা খানমের কথা নাকচ করেনি। সিরাতকে পেয়েই সবাই তার কাছে এসে হুমড়ি খেয়ে পড়ল। কার আগে কে জিজ্ঞেস করতে পারে, এরই প্রতিযোগিতা চলছে। একজন বলল, এতদিন কোথায় ছিলে তুমি? আমরা তো ভেবেছি পড়া বাদ দিয়ে সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়েছ। সিরাত হেসে কিছু বলার আগেই সামনের মেয়েটি বলল, কোথায় বিয়ে হয়েছে তোমার? সংসারে অনেক চাপ তাই না? আহারে, তোমার হাজবেন্ড পড়াশোনা করাতে চায় না বুঝি? আসলে জানো কি সিরাত, তোমার মতো মেয়েদের সাথে এমনই হয়। তার মধ্যে গরিবের মেয়ে হলে তো কথাই নেই। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ ঠিক বলেছিস। তা হাজবেন্ড কি করে? দেখতে কেমন? নিশ্চয়ই মোটা কালো সরকারি কর্মকর্তা। উদ্ধৃতি চিহ্ন। এক মেয়ে এই কথা বলতেই সারা রুমের মেয়েরা উচ্চস্বরে গলা ফাটিয়ে হেসে ওঠে। সিরাতের কেমন অস্বস্তি হচ্ছে, ইচ্ছে করছে বেরিয়ে যেতে। সে কিছু বলতেই পেছনে থেকে একজন বলল, সুন্দরী মেয়েদের এই একটাই সুযোগ, তাদের জন্য সরকারি চাকুরিজীবীরা লাইন ধরে থাকে। তোরাই বল, সিরাতের এখন পড়াশোনা করার দরকার কি? কপাল হচ্ছে মস্তবর, পায়ের উপর পাতুলে জামাইয়ের টাকায় ফুটানি করবে, আর রাতের বেলা মোটা কুমড়ো পটাশ জামাইয়ের আদরে সব ভুলে যাবে। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ রে সিরাত, দুলাভাই যখন ওই দানবের মতো হাত দিয়ে তোকে জড়িয়ে ধরে তখন কেমন অনুভব হয়? শ্বাস নিতে পারিস তো ঠিকমতো? উদ্ধৃতি চিহ্ন। জড়িয়ে তো বাদে দে, যখন লিপ কিস করে তখন? ঠাট্টার ছলে কথাগুলো বলতেই সবাই একজনের উপর আরেকজন ঢলে পড়ল হাসতে হাসতে। সিরাত আর এসব মেনে নিতে না পেরে কান চেপে ধরে চিৎকার করে উঠল, চুপ করো সবাই, মুখে যা আসছে তাই বলছ? লজ্জা করছে না? অসভ্য মেয়ে, কিভাবে পারো একজনের বিষয়ে না জেনে উল্টো পাল্টা চিন্তা করতে? তার সামনেই তাকে যা তা বলতে? সবাই তৎক্ষণাৎ চেতে গেল। একজন রেগে সিরাতের বাহু হঠাৎ শক্ত করে ধরল। ব্যথায় চোখ খিচে বন্ধ করে নিল সিরাত। চোখ দুটি অপমানে তার টলমল করছে। এবার তাদের সাথে না পেরে ফুপিয়ে কেঁদেই ফেলল সে। আন্ডারস্কোর। সায়রা ক্যান্টিনে গেছিল হালকা কিছু খেতে। হঠাৎ খালামুনির ফোন আসায় বেশ দেরি হয়ে যায় ক্লাসে যেতে। সে আনমনে ক্লাসের সামনে আসতেই তার পা থেমে যায়। সারা ক্লাসরুমের মেয়েরা এক জায়গায় ভিড় করেছে, কাউকে ইচ্ছে মতো বিশ্রীভাবে হেনস্থা করছে। সায়রা কপাল কুঁচকে ভাবল,
আজ পর্যন্ত ভার্সিটিতে এমন ঘটনার শিকার হয়নি সে। দ্রুত ভেতরে গিয়ে চিৎকার করে বলল, কি হয়েছে এখানে? প্রিন্সিপালকে ডাকব? সায়রার কথায় সবাই পেছনে ঘুরে তাকায়, অনেকে প্রিন্সিপালের ভয়ে যার যার সিটে বসে পড়ল। জায়গাটা খালি হতেই সায়রা দৌড়ে এসে সামনে তাকাতেই হতবাক হয়ে যায়। সিরাতের বাহু খামচে ধরে আছে, ক্লাসের মধ্যে সবচেয়ে অসভ্য মেয়ে, যার মুখে লাগাম নেই সেই মেয়েটি না। এতদিন পর প্রাণপ্রিয় বেস্টফ্রেন্ডকে দেখে যতটা না খুশি হল, তার থেকে বেশি রেগে গেল সিরাতের এমন হাল দেখে। সায়রা সিরাতকে দেখে দ্রুত সেখানে গিয়ে টিনাকে নিজের সকল শক্তি প্রয়োগ করে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আকস্মিক ঘটনায় টিনা বুঝতেও পারেনি সায়রা এমন কিছু করবে। সে ছিকটে পড়ে গেল আরেক বেঞ্চের কাছে, কোনায় লেগে মাথার সামনে বেশ ব্যথাও পেল। তৎক্ষণাৎ রেগে যায় সে, তার চারটা বান্ধবী তখনও সিরাতের পাশে দাঁড়ানো। একজন সায়রার দিকে তেড়ে যেতেই সায়রা মেয়েটির চুলের মুঠি ধরে রাগান্বিত গলায় বলল, খুব পাওয়ার বেড়েছে তাই না? তোরা একা পেয়ে সিরাতকে আঘাত করিস? আমার বেস্টফ্রেন্ডকে ব্যথা দেওয়ার অধিকার কে দিয়েছে তোকে? এত সাহস সিরাতকে কাদাস? এবার দেখ আমি কি করি। উদ্ধৃতি চিহ্ন, তোদের সবার নামেই আমি কমপ্লেন করব। কথা শেষেই সায়রা মেয়েটির চুল ধরে দিল এক ধাক্কা। ছিটকে পড়ে গেল মেঝেতে। ভয়ে তখন আর কেউ এগিয়ে যাওয়ার সাহস পেল না। সায়রা সবার দিকে আঙুল তুলে বলল, সিরাত এতদিন পর ভার্সিটি এসেছে, কেন সবাই মিলে এমন করলি? এর কৈফিয়ত কালকেই আমি নিব, একটাকেও ছাড়ব না। উদ্ধৃতি চিহ্ন, সায়রা সামনে দাঁড়াতেই সিরাত উঠে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। সায়রা চোখবন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে পিঠ বুলিয়ে সান্ত্বনা দেয়, বাইরে চল, কথা আছে তোর সাথে। সিরাত সায়রার জামা আরও শক্ত করে ধরল। সায়রা রেগে সিরাতের বাহু করে সামনে দাঁড় করিয়ে ধমকে উঠে বলল, ন্যাকা কান্না শিখলি কবে থেকে? যখন সবাই মিলে তোকে আক্রমণ করল তখন তুই পেছনে থেকে চেয়ার নিয়ে মাথা ফাটিয়ে দিতে পারলি না? ছি সিরাত, আমি ভাবতেও পারছি না, যেখানে তোর স্বামী তারা চিহ্ন ন করতেও দুইবার ভাবে না, সেখানে তুই একটা ভিতর ডিম। লজ্জা পাওয়া উচিত তোর। কিভাবে পারল তোর মতো বোকা গাধা মেয়েকে বিয়ে করতে? সায়রার কথা সবাই যখন কান পেতে শুনছিল, হঠাৎই এমন তারা চিহ্ন এন্ডার কথা শুনে সবার গলা শুকিয়ে যায়। ভয়ে শিউরে ওঠে সকলে। এতক্ষণ যা করেছে এসব যদি সিরাত তার স্বামীকে বলে দেয় তখন কি উপায়? একটাকেও আস্ত রাখবে না। সায়রা দুজনের ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায়। সিরাতের হাত ধরে বাইরে বের হতেই একজন ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, সিরাতের হাজবেন্ডকে? সে কি তারা চিহ্ন এন্ডা? তারা চিহ্ন এন্ডার থেকেও বড় কিছু, যার কথা বলতে দেরি তবুও তারা চিহ্ন ন করতে দেরি নেই। তোরা সবাই তাকে খুব ভালো করেই চিনিস। যাকে দেখলে তোদের সারারাতের ঘুম উধাও হয় সেই হচ্ছে সিরাতের স্বামী। উদ্ধৃতি চিহ্ন, সায়রা এক রহস্যময়ী হাসি হেসে আলগোছে চলে আসলো ভার্সিটির মাঠে। তার পাশেই বেঞ্চ রাখা, উপরে মস্তবর বটগাছ। সিরাতের হাতে পানির বোতল দিয়ে বলল, এখন বল, কি হয়েছিল ওখানে? সবাই তোকে হেনস্থা করছিল কেন? সিরাত পানি নিয়ে মুখ ধুয়ে খেয়েও নিল। ভয়ে গলা শুকিয়ে গিয়েছিল। ভাগ্যিস ঠিক সময় সায়রা এসেছিল, হয়তো আজ রেহাই পেত না সকলের হাত থেকে। কি হিংস্র একজন। সিরাত নাক টেনে লম্বা শ্বাস ফেলে বলল, আমি ক্লাসে বসার পরই সবাই আসলো আমার কাছে। এরপর একজন প্রশ্ন করতে থাকে, কোথায় বিয়ে হয়েছে, কেন আসিনি, জামাই দেখতে কেমন, আরও যাতা। এক পর্যায়ে চুপ করতে বললেই সবাই আমাকে আক্রমণ করে। তারপরের কাহিনী তো দেখলি। সায়রা দাঁতে দাঁত চেপে বলল, সবগুলোর ব্যবস্থা করব। আর বোকার মতো বসে ছিলি কেন? চুল টেনে ছিঁড়ে ফেলতে পারলি না? আমি একা এতগুলার সাথে পারব? আমি পারলাম কিভাবে? অসহ্য। উদ্ধৃতি চিহ্ন, সিরাত কাচুমাচু করল। সায়রা গালে হাত রেখে নরম স্বরে বলল, কেমন আছিস? সিরাত চট করে তাকায়, মৃদু হেসে বলল, চলছে। তোর কি খবর? আমারও চলবে। ভেবেছিলাম তোর এই মুখ আর কখনো দেখা হবে না। আসতে দিল তাহলে? সিরাত দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, প্রথম থেকেই ভার্সিটি আসতে বলতো, আমিই আসিনি। তারা চিহ্ন রে গেলে কি আর ভার্সিটিতে মন বসে? তা ঠিক। তাহলে কি করবি এখন? মনে তো হয় না তোকে ছাড়বে। ছাড়লে 1 মাস পরই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। হঠাৎ সিরাত ফুপিয়ে উঠে দুহাতে মুখ ঢেকে বলল, এরকম জীবন আমি কখনোই চাইনি সায়রা। কি থেকে কি হলো? সব সময় আমার সাথেই কেন এমন হয়? মা কেমন আছে?
কি করছে কিচ্ছু জানি না। সায়রা জড়িয়ে ধরে তপ্তশ্বাস ফেলে। চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। দ্রুত হাত দিয়ে মুছে নিল সায়রা। এরপর সিরাতের মুখ থেকে চোখের পানি মুছিয়ে নরম স্বরে বলল, সাফওয়ান পা তারা চিহ্ন গলের মতো খুঁজছে তোকে। ছেলেটা একদম ভালো নয়। কি বলিস? কবে থেকে খুঁজছে? বিয়ের পর থেকেই। আমাকে যখন তখন কল করে বিরক্ত করত। একদিন আন্টির কাছে শুনলাম তুই ভালো আছিস। ওই দিনই সাফওয়ানকে ডেকে অনেক বুঝিয়েছি, অথচ সে বুঝতে নারাজ। আমাকে অকথ্য ভাষায় কথাও শুনিয়েছে। তারপর আমি ব্লক করে দিয়েছি সব কিছু থেকে। উদ্ধৃতি চিহ্ন। থেমে আবারও বলল, সিরাত, খালি চোখে আমরা যা দেখি সবসময় তা সত্যি হয় না। এমনও হতে পারে খারাপের ভেতরেও একটি শুদ্ধ মন আছে, আবারও মাত্রাতিরিক্ত ভালোর মাঝেও ভেতরে একটি কুৎসিত মন আছে। এসব বুঝতে হলে তার সান্নিধ্যে থেকে তাকে চিনবে হবে। উদ্ধৃতি চিহ্ন। সিরাত মন দিয়ে ভাবল কিছু। তবে কি সায়রার কথা একটু হলেও সত্যি লুকিয়ে আছে? কই, সিরাত তো কখনো এমন দেখেনি। ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। তার এটাও বিশ্বাস হচ্ছে না সাফওয়ান সায়রার সাথে বাজে ব্যবহার করেছে। সায়রা আবারও বলল, আচ্ছা তুই বল, সাফওয়ানের জন্য তোর মনে কেমন অনুভূতি হয়? ভালোবাসিস তাকে? তাহলে আমি নিজে সাফওয়ানের হাতে তুলে দিব। কি বলছিস এসব? কখনোই সাফওয়ানের জন্য আমি টান, অস্থিরতা অনুভব করিনি। শুধু কয়েকদিন কথা বলা একটু মায়া জন্ম নিচ্ছিল, এর থেকে বেশি কিছু নয়। সায়রা সিরাতের মাথায় তখন চাটি মেয়ে তারা চিহ্ন রে মৃদু হেসে বলল, তাহলে ওই প্রমুখ সাহেবের জন্য বুঝি টান অনুভব করিস? করবি তো, স্বামী বলে কথা। সিরাত রাগ দেখিয়ে সায়রার বাহুতে তারা চিহ্ন পোপর মেয়ে তারা চিহ্ন রে বলল, একদম না, তাকে আমি এখনও চিনতেই পারিনি। এক এক সময় এক এক রূপে হাজির হয়। আদৌ কি খারাপের মাঝে ভালো কিছু লুকিয়ে আছে? কেমন বিশ্বাস হয় না, মনে হয় তার সবকিছুই অভিনয়। উদ্ধৃতি চিহ্ন। দুপুরের কাঠফাটা রোদের মাঝে কবির দাঁড়িয়ে আছে ঠিক ছাদের উপর। এটা প্রমুখের অফিসের ছাদ। প্রায় ৪৫ মিনিট ধরে কবির ছাদে। একটু আগে প্রমুখ অফিসে আসতেই কবিরের গলা শুকিয়ে যায়। প্রমুখ তার সামনে মুচকি হেসে বলল, কবির, আমার ভাই, তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে। চলো ছাদে চলো। কবির ভয় পেয়ে যায়। হায় আল্লাহ, আজকে বাঁচাবে তাকে? নির্ঘাত স্যার তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে? কি ভয়ঙ্কর! এসব ভেবেই মুহূর্তেই তার শরীর কাঁপাকাঁপি শুরু হল। ভয়ে ভয়ে আতঙ্কিত সুরে বলল, এখানেই বলুন স্যার, ছাদে যাওয়ার কি দরকার? প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে জোরপূর্বক হেসে উত্তর দেয়, আহা, চলোই না। আমি ভাবছি সবাই মিলে আজ বিকেলে ছাদে পিকনিকের আয়োজন করব। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই সামনে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলল, কি বলিস সবাই? কেমন হবে ছাদে ব্যবস্থা করলে? সবাই খুশিতে সম্মতি দিল। প্রমুখ কবিরের ভয়ার্ত মুখের দিকে নজর দিয়ে হাসল। এরপর ওর বাহু আলতো করে ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, আজকের ওয়েদার অনেক সুইট তাই না কবির? ছাদে কখনো বৃষ্টিবিলাস করেছিস? জি স্যার, সপ্তাহ খানিক আগেই বউয়ের জোড়াজুড়িতে বৃষ্টিতে ভিজেছি স্যার। এক অন্যরকম অনুভূতি, বলে বুঝানো যাবে না। প্রমুখ রতলাল চোখে চট করে তাকায়। কবির চুপসে গেল। একটু আগে বউয়ের কথা ভেবে যে হাসি ছিল সেটাও উধাও হল। কবিরকে নিয়ে ছাদের সিঁড়ি ঘরে পা দিল। বাইরে রোদের ভেজে ছাতা ছাড়া বেরোনো যায় না। এই কটকটে রোদে এক ধাক্কায় কবিরকে ছাদের মাঝে ফেলে দিয়ে ধমকের সুরে বলল, বউকে নিয়ে বৃষ্টিবিলাস করেছিস? এসব শুনতে চেয়েছি? অন্যের সংসারে তারা চিহ্ন গুণ জ্বালিয়ে তুই সুখে থাকিস, এখন বুঝবি আমি কি করি। এই ছাদে তুই পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবি। যদি একটুও পালানোর চেষ্টা করিস মনে রাখিস, আমি এসে এক ধাক্কায় ছাদ থেকেই তোকে ফেলে দিব। 6 তলা থেকে পড়ে একদম উপরে চলে যাবি। কবির হতবাক হয়ে যায়। এসব কি আবোল তাবোল বকছে? দুপুরে তাজা রোদে তাকে এখন দাঁড়িয়ে থাকতে হবে? ভাবতেই গলা শুকিয়ে গেল তার। প্রমুখ সিঁড়ির ঘরের দরজা বন্ধ করছে বাইরে থেকে, তৎক্ষণাৎ কবির চোখ বড় বড় করে দরজা ধাক্কা দিয়ে বলল, এমন করবেন না স্যার। এর থেকে আমাকে 500 বার কানে ধরিয়ে উঠবস করান স্যার। তবুও এত বড় শাস্তি আমাকে দিবেন না। এই রোদে 5 মিনিট দাঁড়িয়ে থেকেই আমি ডিমের মতো সিদ্ধ হয়ে গেছি স্যার। আর আপনি বলছেন 1 ঘন্টা? ও স্যার! উদ্ধৃতি চিহ্ন। শত চিৎকার চেঁচামেচি করেও লাভ হল না। এভাবেই সে পার করল 45 মিনিট। আরও 15 মিনিট বাকি। ভেবেই আত্মা ধক করে উঠল।
আজ কবিরের এই পরিণতিতে বাকি সব সদস্যের আত্মাও পানি নেই। কি ভয়ানক ব্যাপার! কবিরের জন্য কষ্ট লাগলেও প্রমুখের আদেশে কেউ দরজার খুলতে সাহস পেল না। কবিরের পানি পিপাসা পেয়েছে, নিজের ভুলের জন্য তার ইচ্ছে করছে ছাদ থেকে লাফ দিয়ে মরে যেতে। অবশ্য মতারা চিহ্ন যাওয়ার আগে ফোনে লিখে যাবে, এসবের জন্য প্রমুখ দায়ী। অল্প বয়সী, স্বপ্নজয়ী পুরুষ কবিরকে বেঁচে থাকতে দিল না প্রমুখ চৌধুরী। মনে মনে ভেবেও নিল কবির এটাই লিখবে। দীর্ঘশ্বাস ফেলে শেষে নিজেই বিড়বিড় করল, নিষ্ঠুর স্যার, না জানি নিজের বউকে কত টর্চার করে। আহারে বেচরি! কবিরের সারামুখ ঘেমে জবজব, শরীরের পরনে শার্ট প্যান্টও ভিজে গেছে। পাক্কা 2 ঘণ্টা ধরে শাওয়ার নিয়ে বাইরে আসল। অফিসেও 30 মিনিট এসির ভেতর বসে থেকেও এই গরম এক বিন্দুও কমেনি। প্রমুখ কথা অনুযায়ী ঠিক 59 মিনিট পরই দরজা খুলে দেয়। কবিরের অবস্থা তখন বেঘাতিক। গরমে, পানির পিপাসায় সে শরীরের বল ছেড়ে পড়েছিল মেঝেতে। প্রমুখ হতবিহ্বল। আজ কবিরকে এই অবস্থায় দেখে সে নিজেও থমকে গেল। ভেতরের সত্তা বলে উঠল, কবিরের কিছু হলে তুই দায়ী। উদ্ধৃতি চিহ্ন। তৎক্ষণাৎ চিৎকার করে দৌড়ে গিয়ে মাথা উঠিয়ে নিজের বুকের কাছে নিয়ে ডাকল, কবির, উঠো কবির, এতটাও কষ্ট দিতে চাইনি। আমি তো ভেবেছিলাম তুই খুব স্ট্রং। প্রমুখের চিৎকারে সবাই ছাদে আসে। এভাবে দুজনকে দেখে তারা কবিরকে দ্রুত তুলল। লিফটের ভেতর নিয়ে যেতে যেতে প্রমুখ ধমকের সুরে বলল, বতারা চিহ্ন দমা, ইস মজা করছিস আমার সাথে? এবার কিন্তু আরও কঠিন শাস্তি দিব। এরপর বাথরুমে নিয়ে সবাই তার শরীরে ইচ্ছে মতো পানি ঢালল। জ্ঞান ফিরতেই তারা প্রমুখকে ডাকল। ততক্ষণে কবিরকে পরানো হল প্রমুখের এক্সট্রা শার্ট প্যান্ট, যা অফিসের বরাদ্দকৃত আলমারিতে রাখা থাকে। কবির এখন বেডে শুয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। প্রমুখ তৎক্ষণাৎ তার সামনে গিয়ে অস্থির গলায় বলল, এখন কেমন লাগছে? সাধে কি বলি আতারা চিহ্ন হাম্মুক? আসলেই তুই আতারা চিহ্ন হাম্মুক। নয়তো খারাপ লাগছে এটা ফোন করে জানাতে পারলি না? কবির এই প্রথম ভীষণ অবাক হল। তার চোখে কৌতূহল। স্যার তাকে নিয়ে চিন্তা করছে, অস্থির হচ্ছে, ভাবতেই তার মনে শান্তির হাওয়া বইল। চমৎকার কণ্ঠে বলল, এসব করলে আপনার ভেতরেও যে চিন্তা, অস্থির অনুভব হয় এসব দেখতে পেতাম স্যার। বাজে কথা বলবি না কবির, তারা চিহ্ন ন করব তোকে। প্রমুখ অস্থির হয়ে ফোঁসফোঁস করছে। তার এমন ব্যবহারে চারপাশে দাঁড়িয়ে থাকা সবাই হতবিহ্বল। অদ্ভুত নয়নে হা করে তাকিয়ে রইল। কবির হঠাৎ প্রমুখের চোখে চোখ রেখে হেসে ওঠে। এরপর বাসায় এসেই শাওয়ার নেয়। কবিরকে বিছানায় শোয়া অবস্থায় দেখে তার বউ মারিয়া ঠান্ডা শরবত এনে বলল, আজ হঠাৎ এত তাড়াতাড়ি? কবির মুচকি হেসে শরবত খেল। এরপর মারিয়াকে টেনে নিজের পাশে শুইয়ে গালে চুমু খায়। চুলে হাত বুলিয়ে বলল, আজ স্যারের চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। এর আগে কখনোই এমন হয়নি। মারিয়া কপাল কুঁচকে তাকাতেই সমস্ত ঘটনা খুলে বলল কবির। এসব শুনে প্রথমে রেগে কেঁদে দিলেও পরক্ষণেই নিজেকে সামলে মারিয়া বলল, সব পা তারা চিহ্ন গলি বিয়ে পর ঠিক হয়ে যায়। বউয়ের আদরে পৃথিবীর সবচেয়ে বড় গু তারা চিহ্ন এন্ডাও কাবু হয়ে যায়। আর উনি তো ভালো মানুষ। মাঝে মাঝে শুধু একটু আধটু মাথা গরম হয়, এই তো। তাই বলে কি সারা জীবনই এমন থাকবে? উদ্ধৃতি চিহ্ন। কবির মাথা নেড়েই বউকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজল। মারিয়া কবিরের মাথায় হাত দিয়ে ধাক্কা দিয়ে তিরিক্ষি মেজাজে বলল, আমার আইসক্রিম কোথায়? যাও বলছি, নিয়ে এসো, নয়তো একটু আদর করতে দিব না। কথা শেষেই হনহন করে উঠে যেতেই কবির মুখটা ভীষণ দুঃখী দুঃখী ভাব নিয়ে বলল, আবারও আইসক্রিম? আজ যাও বেঁচে ফিরেছি, এবার বোধ হয় আর বাঁচার আশা নেই। উদ্ধৃতি চিহ্ন। কথা বলেই বালিশে মুখ গুজে বৃথা ঘুমানোর চেষ্টা করল। বাইরে থেকে মারিয়া স্বামীর এসব কিছু লক্ষ্য করে ঠোঁট টিপে হেসে ওঠে। বেচারা, বউয়ের গায়ে ঘেঁষাঘেঁষি ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। আজ 5 দিন হল নিয়মিত সিরাত ভার্সিটি যাচ্ছে। সায়রা যেদি মেয়ের মতোই ওই দিন প্রিন্সিপালের কাছে নালিশ করে। সিরাতকে এতদিন পর দেখে প্রিন্সিপালও খুশি হয়, সেই সাথে রেগেও যায় সায়রার কথায়। তৎক্ষণাৎ ক্লাসরুমে গিয়ে সবাইকে শাসিয়ে জরুরি তলবে গার্ডিয়ান ডেকে আনতে বলে। স্যারের ভয়ে অনেকে কান্না কাতারা চিহ্নটি করেও শেষে রেহাই পায়নি। সবার গার্ডিয়ানকে স্যার জোরালোভাবে বলেছে, ভার্সিটিতে কেন স্টুডেন্টের সাথে এরকম বেয়াতারা চিহ্ন দবি আরেকবার ভুলেও করলে তিনি তৎক্ষণাৎ বহিষ্কার করবে। ভয়ে তারপর থেকে সিরাতকে নিয়ে কেউ সমালোচনা তো দূর আগ বাড়িয়ে কথাও বলেনি। এতে
সিরাত খুশি হয়ে সায়রাকে জড়িয়ে ধরে তার সাহসের বাহবা দেয়। প্রতিদিন দুজনের মনোযোগ দিয়ে ক্লাস করে, ক্লাস শেষে এতদিনের সকল নোট সায়রা মিলে সিরাতকে হেল্প করে। আর মাত্র কিছুদিন পরই ইনকোর্স। নিত্যদিনকার মতো প্রমুখের রেখে যাওয়া বিশ্বস্ত ড্রাইভার আহাদ সিরাতকে নিয়ে আসে ঠিক সময়ে, আবার ভার্সিটিতে দিয়েও যায়। সকাল সকাল সিরাত রেডি হচ্ছে ভার্সিটি যাওয়ার জন্য। সায়রা আর আবরানের ভালোবাসার আজ 3 বছর পূর্ণ হবে। এজন্য সায়রা কালকে পৈপি করে সিরাতকে বলেছে সেজেগুজে আসতে। সিরাতও মুচকি হেসে হয়ে রাজি হয়। কতদিন মুক্ত পাখির মতো ঘোরাঘুরি করা হয় না, খালি আকাশের নিচে জোরে শ্বাস নেওয়া হয় না। সায়রা একটি রেস্টুরেন্ট বুকিং দিয়েছে, কারণ প্রতিবার আবরান সায়রার আগেই সারপ্রাইজ দিয়ে ফেলে, এ নিয়ে কম ঝগড়া হয়নি। কেন সবসময় আবরানি সারপ্রাইজ দিবে? তারও তো ইচ্ছে করে বয়ফ্রেন্ডকে সারপ্রাইজ দিতে। তাই আজ আগে থেকে সব আয়োজন করে রেখেছে, সিরাত যাওয়ার পরই তারা সেখানে যাবে। আজকাল সিরাত নিজেকে স্বাভাবিক রাখে, সায়রার কথা মতো সে ভালো কিছু খুঁজে চলছে প্রমুখের মাঝে। কিন্তু তার পড়াশোনার চাপ, প্রমুখের ব্যস্তায় কিছুই হয়ে উঠছে না। সিরাত কানের দুল পড়ছিল, ঠিক সেই সময় প্রমুখও ব্রেকফাস্ট করে রুমে আসে। সিরাত একবার পেছনে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনি কথা দিয়ে কথা রাখেননি। বলেছিলেন অতীতের কিছু ঘটনা আমাকে বলবেন, কিন্তু বলছেন না, বরং এড়িয়ে চলছেন। আমাকে এতটাই অবিশ্বাস করেন? প্রমুখের তৎক্ষণাৎ মনে পড়ে যায় সিরাতকে বলা হয়নি। দীর্ঘশ্বাস ফেলে হঠাৎ সামনে তাকাতেই তার চোখ বড় হয়ে যায়। এরকম সাজে কখনোই সিরাতকে দেখেনি। কি সুন্দর স্নিগ্ধ মুখ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কালো চুলগুলো ছেড়ে দেওয়া, গায়ে মেরুন রঙের 3 পিস। তৎক্ষণাৎ মন তার ছটফট করতে থাকল একটু জড়িয়ে ধরার আশায়। ওই সাজে একজন নারীকে এতই অপূর্ব লাগে? হঠাৎ তার গরম লাগা শুরু করল। কেমন অস্থির অস্থির লাগছে, বুক ধরফর করতেই শ্বাস হল ঘন। সে না পেরে গায়ের টি-শার্ট একটানে খুলতেই সিরাত চোখ বড় বড় করে লজ্জায় পেছনে ঘুরে উচ্চস্বরে বলল, এই রুমে শুধু আপনিই থাকেন না, আরেকজন মানুষও থাকে। ভেবে চিনতে কাজ করতে পারেন না? প্রমুখ ভ্রু কিঞ্চিত করে নিজের দিকে তাকাল। এর আগেও তো কয়েকবার উদাম গায়ে সিরাতের সামনে কত ঘুরেছে, কই তখন তো সিরাত এভাবে লজ্জা পায়নি। তবে কি সে ভালোভাবে লক্ষ্য করেনি? মুহূর্তেই অধর বাঁকিয়ে হেসে আস্তে আস্তে এগিয়ে গেল সিরাতের পেছনে। তার শক্তপোক্ত হাত দ্বারা পেছনে থেকে জড়িয়ে ধরল। আকস্মিক কাণ্ডে সিরাত হকচকিয়ে যায়। প্রমুখের হাত তার মেদহীন পেটে ঘোরাঘুরি করছে। সিরাত এমন ঘটনায় ভয়ে নিজের 2 হাত বাড়িয়ে প্রমুখের হাতে উপর রাখল। ধরা গলায় বলল, কি করছেন এসব? আমার ভার্সিটি যেতে দেরি হয়ে যাবে। প্রমুখ সিরাতের ঘাড়ে থুতনি ঠেকিয়ে ফিসফিস কণ্ঠে বলল, আমাকে উদাম গায়ে দেখে তুমি চোখ ফিরিয়ে নিলে কেন? নাও এবার তোমার শাস্তি। সামনে ফিরে 10 মিনিট এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকবে। খবরদার, অমত করলে এভাবেই জড়িয়ে ধরে থাকব। এবার বলো কোনটা করবে? সিরাত হালকা ঢোক গিলল। এই খা তারা চিহ্নটাস ব্যাটা বলে কি? 2টার একটাও সে করতে পারবে না। এদিকে সায়রা সময় মতো যেতে বলেছে, এখন এসব ভ্রমে সায় দিলে আরও দেরি হয়ে যাবে। সে প্রমুখের হাতে চিমটি কেটে বলল, একটাও হবে না, ছাড়ুন বলছি, যেতে দিন। আজকের মতো প্রতিদিন একটু সাজগোজও করতে পারো। তোমার মায়াবী চোখ, স্নিগ্ধ রূপ আজ অপ্সরাকেও হার মানাচ্ছে। সিরাত লজ্জায় ঠোঁট কামড়ে ছটফট করল প্রমুখের হাত থেকে রক্ষা পেতে। এদিকে প্রমুখ নাছোড়বান্দা, কোনোভাবেই আজ ছাড়বে না। মুখে লাগামহীন কথার ভাজে সিরাতকে লজ্জা দিচ্ছে। সাথে প্রমুখ ইচ্ছে করেই আজবতারা চিহ্ন দমাতারা চিহ্ন ইসি করছে। এই শক্ত করে জড়িয়ে ধরছে, নয়তো ঘাড়ে ঠোঁট ছুঁয়াচ্ছে। এসবে সিরাত বারবার শিউরে ওঠে। প্রমুখ এবার তার গলায় গাঢ় চুম্বন করতেই সিরাত নিঃশ্বাস বন্ধ করে নেয়। সে পারছে না, এত গভীর স্পর্শ। ঘন ঘন শ্বাস ফেলে মুখ দিয়ে অস্পষ্ট শব্দ করছে। প্রমুখ বুঝল সিরাতের অবস্থা। এভাবে কাবু করতে পেরে তার বেশ মজা লাগল। কোনোভাবেই ইচ্ছে হচ্ছে না ছেড়ে দিতে, কিন্তু সিরাতের ভার্সিটি যেতে হবে। অতঃপর এক ঝাটকায় সিরাতকে সামনের দিকে ঘুরিয়ে আনল। সিরাতের চোখ বন্ধ। প্রমুখ সেই বন্ধ চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, চোখ খুলো সিরাত, লুক অ্যাট মি বেবি। উদ্ধৃতি চিহ্ন। সিরাতের দম বন্ধ হয়ে আসায় চোখ খোলার ইচ্ছে মতারা চিহ্ন রয়ে গেছে। নড়াচড়া বন্ধ করে দিয়েছে আগেই। শত চেষ্টা করেও চোখ খুলতে পারছে না।
সমস্ত লজ্জারা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। ঘন ঘন শ্বাস উপচে পড়ছে প্রমুখের মুখে। এ কেমন অনুভূতি? প্রমুখ হঠাৎ তার মুখে ছড়িয়ে থাকা চুলগুলো খুব যত্নে কানের পেছনে গুজে দিয়ে বলল, যদি চোখ খুলো তাহলে সব বলবো, তোমাকে ছেড়েও দিব। উদ্ধৃতি চিহ্ন। সিরাত তৎক্ষণাৎ করুণ চোখে তাকায় তার দিকে, প্রমুখের নজর সিরাতের লাল হয়ে যাওয়া মুখের দিকে। সিরাত খুব কষ্টে বলল, আপনার কোনো কাহিনীই বলতে হবে না, আপনি আমায় যেতে দিন। উদ্ধৃতি চিহ্ন। সিরাত, আমার স্পর্শ কি তোমার খুব খারাপ লাগে? একটু সহজ হওয়ার ট্রাই করছো না কেন? সিরাত ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল, করছি, তবে সময় লাগবে। আপনি আমায় জোর করবেন না কোনো কিছু নিয়ে, নয়তো হিতে বিপরীত হয়ে যাবে। প্রমুখ মৃদু হেসে হাতের বাঁধন আলগা করতেই সিরাত নিজেকে ছাড়িয়ে এক প্রকার দৌড়ে পালিয়ে যায়। সিরাত কিভাবে বুঝাবে? এভাবে স্পর্শ করাই তার দেহ শিউরে ওঠে। কি ভয়ঙ্কর সেই স্পর্শ! লোকটা কি দিন দিন তাকে এটাক ফেটাক করে তারা চিহ্ন রে ফেলার ধান্দা করছে? আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর। স্যার, আজ আপনার শ্বশুর বাড়ি যাবেন না? রায়হানের কথার পিঠে প্রমুখ মাথা দুপাশে নাড়িয়ে বলল, না, শাশুড়ি আম্মার কোনো কিছুতে কষ্ট হচ্ছে না তো, সবকিছু ঠিকঠাক আছে রায়হান। উদ্ধৃতি চিহ্ন। জি, বাজার করে দিয়ে এসেছি কাল। তাছাড়া যে কাজের মেয়ে রেখে দিয়েছিলেন, সেও প্রতিদিন সকালে এসে দুপুর পর্যন্ত সব কাজ কমপ্লিট করে যায়। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ সন্তুষ্ট হয়ে প্রশ্ন করল, বাড়িওয়ালার ওই টমেটোর মতো বউ তারপর কখনো ঝগড়া লাগিয়েছে? রায়হান হেসে উত্তর দেয়, ওই সাহস আছে, সেই যে পালিয়েছে, আর আন্টির রুমের দিকে উকিও দেয়নি। টাকা পাচ্ছে, উকি দেওয়ার প্রয়োজনও হচ্ছে না। হ্যাঁ, তবে ফ্ল্যাটের কাজের জন্য কাউকে সেখানে নজর রাখার জন্য রাখতে পারছি না। আশা করি উনি মানিয়ে নিবেন। দুদিন পর পর তুই অথবা কবির দেখতে যাবি, তাহলেই হবে। ফ্ল্যাটের কাজ গুছানো যাক, তারপর না হয় আবার গার্ড রাখব। উদ্ধৃতি চিহ্ন। রায়হান জি বলেই চুপ রইল। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে মাথা এলিয়ে রাখল। চোখ বন্ধ করে ভাবল সকালের ঘটনা। ঠিক তখনই কবির বেশ দৌড়ের উপর এসে দাঁড়াল প্রমুখের সামনে। দুই হাত হাঁটুতে রেখে হাঁপাতে হাঁপাতে বলল, সরি স্যার, আসতে দেরি করে ফেলেছি। প্রমুখ চট করে তাকায় কবিরের দিকে। এই তারা চিহ্ন লোদ এভাবে দৌড়ে কোথা থেকে আসল? প্রমুখ গম্ভীর কণ্ঠে বলল, এখন শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভালো স্যার, ভাবতেই পারিনি এতদিন ছুটি দিবেন। অনেক ধন্যবাদ স্যার, এই ছুটিতে অবশ্য সুযোগে সৎ ব্যবহার করেছি। কবির পাশের চেয়ারে বসে বেশ খুশি মনে বলল। প্রমুখ ভ্রু কুচকায়। এ আহা তারা চিহ্ন মুখ। আবার কি করেছে? বেচারার অবস্থা অনেক বেশি খারাপ ছিল বলে কয়দিন ছুটি দিয়েছিল এই তো। প্রমুখ আগের থেকেও বেশি গম্ভীর কণ্ঠে বলল।